বহু প্রচলিত একটা প্রবাদ আছে, লাদাখ কোনো ডেস্টিনেশন নয়, লাদাখ হলো একটা জার্নি। একমাত্র লাদাখ গেলেই বোঝা যায় কেন এই কথাটি এত প্রযোজ্য। আপনি মরুভূমির মধ্য দিয়ে ছুটে চলবেন ঘন্টার পর ঘন্টা, তাও যতদূর চোখ যায় আপনি দেখবেন পাহাড়ি মরুভূমির বুক চিরে নিকষ কালো রাস্তা, আর শেষ হয় না। সারা যাত্রাপথে আপনাকে সঙ্গ দেবে পাশ দিয়ে কুলকুল গানে আপন মনে ছুটে চলা পাহাড়ি নদী। আবার কখনো সেখানে হঠাৎ করে আপনাকে স্বাগত জানাবে নানান লেক নীল জলরাশি ভরে। এছাড়া লাদাখ কথার মানে হলো দ্য ল্যান্ড অফ হাই পাসেস। সারা লাদাখ ট্যুরে আপনাকে অতিক্রম করতে হবে নানান উঁচু উঁচু সব পাস। আমাদের প্ল্যানটা এমনভাবে ছিল যে আমরা প্রথমে যাব দিল্লি, ওখানে স্টে করে দিল্লিটা ঘুরে দেখব, তারপর চলে যাব জম্মু, ওটাও ঘুরে দেখব, ওখান থেকে চলে যাব কাশ্মীর, পুরো কাশ্মীর ঘুরে আমরা চলে যাব লাদাখ। 7ই মে 2024 আমার ব্যালিনোটা নিয়ে প্রদীপ আর আমি বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের 4 জনের যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত যে 2 জন যেতে পারেনি তাদের একজন দীনেশ আমাদের হাওড়া স্টেশনে সি অফ করতে এসেছিল এবং গাড়ি ড্রাইভ করছিল সমরেশ। অল্প সময়ের মধ্যে আমরা এসে পড়লাম বোম্বে রোডে। তারপর হাওয়ার বুক চিরে তীব্র গতিতে আমার পক্ষীরাজ আমাদের উড়িয়ে নিয়ে চলল হাওড়া স্টেশনের দিকে। এক প্রকার হাওয়ায় ডানা ভাসিয়ে আমাদের পক্ষীরাজ আমাদের পৌঁছে দিল হাওড়া স্টেশনে। ওখানে 9 নম্বর প্ল্যাটফর্মে আমাদের জন্য ওয়েট করছিল হাওড়া রাজধানী এক্সপ্রেস। কোচ নম্বর ছিল B5, বার্থ নম্বর ছিল 17-18, 3 টিয়ার এসি ছিল এটা। বিকেল 4:55 ট্রেনটি হাওড়া স্টেশন ছাড়ল, এগিয়ে চলল দিল্লি অভিমুখে। আর আস্তে আস্তে করে আমার চোখের সামনে থেকে একটু একটু করে মিলিয়ে গেল আমার সেই পরিচিত কলকাতা শহরটা। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই আমাদের বিকেলের নাস্তা আর জলের বোতল দিয়ে গেল। ট্রেন তখন ভীম বেগে ছুটে চলেছে দিল্লি অভিমুখে। সন্ধ্যের পর বৃষ্টি নামলো, আকাশে বিদ্যুতের ঝলকানি, সাথে মুষলধারে বৃষ্টি। তার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি কোন মায়াবী অজানা জগতের সন্ধানে। রাজধানীর ব্যাপার স্যাপারই আলাদা। ঠিক 10টা 5 আমাদের দিল্লি স্টেশনে পৌঁছে দিল। ওখানে আমরা ক্লক রুমে আমাদের বড় লাগেজ ব্যাগগুলো সব রাখলাম। পিঠের ব্যাগ নিয়ে আমরা আজমেরি গেট সাইডে দিল্লি স্টেশন থেকে বেরোলাম। নিউ দিল্লি স্টেশনের আজমেরি গেট সাইডটা দেখতে খুব সুন্দর। একটা স্কাই ওয়াকও আছে, যেটা স্টেশন থেকে মেট্রো এবং আউটসাইড কানেক্ট করে। আমরাও মেট্রো ধরবো। আমার এক স্কুল ফ্রেন্ড রেনু এখানেই থাকে, ওর বাসায় গিয়ে উঠবো। আজ এবং কাল দিল্লিতেই থাকবো। আমরা নিউ দিল্লি মেট্রো স্টেশন থেকে 400 টাকা দিয়ে 2টো ট্যুরিস্ট কার বানালাম। তারপর ইয়েলো লাইন ধরে সোজা চলে গেলাম দিল্লিহাট মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আমরা দিল্লিহাট মেট্রো স্টেশন থেকে পিঙ্ক লাইনে ডিসেম্বার করলাম। ওখান থেকে মেট্রো ধরে সোজা চলে গেলাম আমরা ইস্ট বিনোদনগর। মেট্রো স্টেশনের বাইরেই রেনু অপেক্ষা করছিল। আমাদের দেখে একগাল হাসি দিয়ে সাদর অভ্যর্থনা জানালো। এই হলো রিনু। দুপুর 1টা নাগাদ প্রচুর গরমের মধ্যে আমরা ওদের বাড়ি পৌঁছালাম। কাকিমা এবং পরিবারের অন্যান্যরা কলকলিয়ে আমাদের সবাই অভ্যর্থনা জানালো। আমরা খুব খুশি হলাম, আমরা খুব আনন্দিত হলাম। ওখানে গিয়ে আমরা এসির ট্র্যাপে পড়লাম। কিছুতেই এসি থেকে আর বের হতে ইচ্ছে হয় না। যাই হোক, বিকেলবেলা আমরা এলাম অক্ষরধাম টেম্পলে ঘুরতে। অক্ষরধাম টেম্পলের ভেতরে কোনো ইলেকট্রনিক্স গুডস নিয়ে যাওয়া যায় না। আমরা সব আমাদের বিলঙ্গিংসগুলো একটা ট্রেতে করে জমা করলাম।
তারপর কয়েক দফা সিকিউরিটি চেকের পরে ভেতরে ঢুকলাম। ভেতরটা অপূর্ব সুন্দর ছিল। সব থেকে ভালো লেগেছিল আমাদের লাইট শোটা, খুব সুন্দর। দিল্লির ভোরবেলাটা খুব সুন্দর। প্রকৃতি নিজেকে উজাড় করে মেলে ধরে আমাদের চোখের সামনে। আকাশের বুকে একটু একটু করে লাল, সোনালি বিভিন্ন রঙের ছটা ফুটে যেন বেরিয়ে আসতে চায়। আজ আমাদের অনেকগুলো দিল্লিরই ঘোরার জায়গা আছে। সেই সব জায়গাগুলো ঘুরে আমরা চলে যাব আবার রাতের ট্রেন ধরে সোজা জম্মু। সকালে রিনুদের বাড়ি থেকে বিদায় নিয়ে ইস্ট বিনোদনগর মেট্রো স্টেশন থেকে আমরা মেট্রো ট্যুরিস্ট কার কাটলাম। তারপর এসে নামলাম হজরত নিজামুদ্দিন স্টেশনে। ওইখান থেকে বেরিয়ে বাইরে টোটো পেলাম। পার হেড 20 টাকা করে ভাড়ায় আমাদেরকে পৌঁছে দিল সোজা হুমায়ুন টম্বে। 35 টাকা দিয়ে অনলাইনে টিকিট কেটে হুমায়ুন টম্বে প্রবেশ করার মুখে প্রথমেই চোখে পড়ল ঈশা খানের টম্ব। এই হলো বিভিন্ন রত্নখচিত ঈশা খান টম্ব। ঈশা খান শেরশাহ সুরির আর্মি অফিসার ছিলেন। বাবরের মৃত্যুর পর শেরশাহ সুরি দিল্লি অ্যাটাক করলে হুমায়ুনকে 15 বছরের জন্য পারস্য পালিয়ে যেতে হয়। এই 15 বছর কোনো মুঘল সাম্রাজ্য ছিল না ভারতের ইতিহাসে। এই 15 বছর পর শেরশাহ সুরির মৃত্যু হলে, বিহারে সাসারামে মৃত্যু হয় অ্যাকচুয়ালি, ওখানে মৃত্যু হলে পরবর্তী সম্রাট হন ঈশা খান। হুমায়ুন শেরশাহ সুরির মৃত্যুর খবর পেয়ে দিল্লি আক্রমণ করেন ও ঈশা খানকে পরাজিত করে এইখানেই পুরো পরিবার সমেত কবর দিয়ে দেন। এই একটি টোম যেটা কোনো মানুষ তার মৃত্যুর আগে নিজে হাতে বানিয়েছে। এটি হুমায়ুন টুম্বেরও 20 বছর আগে তৈরি, 1547 সালে। শাহজাহান 3টি মনুমেন্ট বানিয়েছিলেন: তাজমহল আগ্রাতে, রেড ফোর্ট এবং জামা মসজিদ দিল্লিতে। তাজমহল হুমায়ুন টম্বের অনুকরণে তৈরি করা হয়েছিল। দুটোর মধ্যে ফারাক হলো তাজমহল হোয়াইট মার্বেল স্টোনে তৈরি আর হুমায়ুন টম্ব রেড স্যান্ডস্টোনে বানানো। তাজমহলের 4 কোণাতে 4টি মিনার আছে আর হুমায়ুন টম্বে 4 বাগ আছে। তাজমহলের মধ্যে মাত্র 2টি কবর আছে, শাহজাহান আর মমতাজের। আর হুমায়ুন টম্ব 150টি কবর, টম্বের ভেতরে আর টম্বের বাইরে 1350টি। স্বভাবতই বুঝতে পাচ্ছেন যে টম্বের ভেতরে মুঘল পরিবারের লোকেদের কবর আর বাইরে তাদের খাস কর্মচারী বৃন্দের। তাই দেখতে গেলে হুমায়ুন টম্ব পুরো মুঘলদের কবরস্থান। হামিদা বানু বেগম এই টম্বটি বানিয়েছিলেন তার হাজব্যান্ড হুমায়ুনের স্মৃতির উদ্দেশ্যে। 1565 থেকে 1572 এই 7 বছর 8000 লোকের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয়েছিল এই হুমায়ুন টম্ব। পুরো হুমায়ুন টম্বে 2 ধরনের আর্কিটেকচার দেখা যায়। প্রথমটি ইসলামিক, দ্বিতীয়টি পার্সিয়ান। যে কোনো সিমেট্রির সেন্টার থেকে দেখলে সব সিমেট্রি, প্রথম দ্বিতীয় সব দরজা দেখা যায়। এই টম্বেরই পেছনের বো হালিমা গেট ভেঙে ব্রিটিশ আর্মি অফিসার হাডসন দ্বিতীয় বাহাদুর শাহকে অ্যারেস্ট করে রেঙ্গুনে পাঠান নির্বাসনে। আর এখানেই মুঘল ডাইনেস্টি শেষ হয়ে যায়। মুঘলদের স্থাপত্য চেনা খুব সহজ। যেখানে রেড স্টোন থাকবে সেখানে হোয়াইট মার্বেলও থাকবে। এই হুমায়ুন টম্বে এবং টম্বে ঢোকার আগে গেটে স্টার্স দেখা যায় অনেক। সেগুলো কিছু উইথ স্টার্স উইথ ফ্লাওয়ার্স, আবার কিছু স্টার্স উইথাউট ফ্লাওয়ার। স্টার উইথাউট ফ্লাওয়ার মিন্স গ্রেভিয়ার্ড অ্যান্ড স্টার উইথ ফ্লাওয়ার মিন্স লাভ। তার মানে এই সমাধিক্ষেত্রটা কেউ কারো জন্য ভালোবাসার ক্ষেত্রে উৎসর্গ করেছে। সম্রাট হুমায়ুনের 1556 সালে মাত্র 48 বছর বয়সে পুরনো কেল্লার সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়। টম্ব তৈরি শুরু হয়েছিল 1565 সালে, শেষ হয়েছিল 1572 সালে। তার মানে হুমায়ুনের মৃতদেহ পুরনো কেল্লার পাশে 16 বছর ধরে দফন করা ছিল। তারপর 1572-এ হুমায়ুনের ডেড বডি সোজা হুমায়ুন টম্বে ট্রান্সফার করা হয়। এই যে পেছনে যে ফাউন্ডেশনটা দেখছেন, 68টা রুম আছে এতে। আগে এতে দরজা লাগানো ছিল না, কারণ কবরস্থানে দরজার আবার কাজ কি।
এই দরজা 1857 সালের পরে লাগানো হয়, যখন রিভলিউশন হয়েছিল ইন্ডিয়াতে, সিপাহী বিদ্রোহ। এইটি ওয়াটার চ্যানেল। এটি তাজমহলের মধ্যেও আছে, এখানেও আছে, রেড ফোর্টেও আছে। অনেকেই ভাবছেন এটা হয়তো বানানো হয়েছিল বাগানের গাছে জল দেওয়ার জন্য, কিন্তু না। এই টম যখন তৈরি হয়েছিল, আয়রন, স্টিল কিছুই ছিল না। স্যান্ডস্টোন নির্মিত এই মনুমেন্ট চুন বা লাইমস্টোন দ্বারা গাঁথনি করা আছে, তাই যতক্ষণ জমিতে জল থাকবে চুনাপাথর স্ট্রং থাকবে এবং পুরো ইমারতকে স্থায়িত্ব দেবে। হুমায়ুন টুম থেকে বেরিয়ে আমরা গেলাম লোটাস টেম্পলে। 26 একর জায়গাতে নির্মিত মন্দিরটি 27টি মার্বেল পাপড়ি দিয়ে তৈরি, অর্ধ প্রস্ফুটিত পদ্মের আকারে আছে, যা 3টি সার্কেলে সাজানো। এটি 9টি দরজা দিয়ে চারদিক থেকে ঘেরা। সারা বিশ্বের বাহাই ধর্মের প্রধান 7টি মন্দিরের একটি হল লোটাস টেম্পল। এটি একটি উপাসনাস্থল যেখানে কোনো ঈশ্বরের মূর্তি নেই। এই মন্দিরটিকে সুখ, শান্তি, পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই মন্দিরটি কানাডার পারস্য বংশোদ্ভূত স্থপতি ফারিবর্জ সাহেবা দ্বারা ডিজাইন করা হয়েছিল। নির্মাণ করেছিলেন বাহাউল্লাহ। 1986 সালে নির্মিত এই মন্দিরটি দেখতে যে কোনো ধর্মাবলম্বী মানুষ আসতে পারেন। সোমবার ছাড়া সমস্ত দিন সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। পর আমরা গেলাম কুতুব মিনার দেখতে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অনলাইনে 35 আর অফলাইনে 40 টাকা দিয়ে প্রতিদিন সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই মনুমেন্টে ঢুকতে পারবেন আপনি। এটি একটি 5তলা বিশিষ্ট মিনার, যেটি লাল ও বাফ বেলে পাথরের ইট দ্বারা নির্মিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার, যার উচ্চতা 72.5 মিটার। কুতুবউদ্দিন আইবকের নামে এই মিনারটি নামকরণ করা হয়েছিল। এইটি হলো আলাই দরওয়াজা, যেটা ওই বিষ্ণু মন্দির ভেঙে কুয়াতুল ইসলাম মসজিদের বানানো হয়েছিল। সেই মসজিদের দক্ষিণ দিকের একটি প্রধান প্রবেশদ্বার ছিল এটি দিল্লির দ্বিতীয় খিলজি সুলতান আলাউদ্দিন খিলজি 1311 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। এই যে লৌহ স্তম্ভটি দেখছেন, এটি বিশ্বের প্রধান ধাতুবিদ্যা কৌশল সমূহের মধ্যে একটি। 7.21 মিটার উঁচু, 6 টনের বেশি ওজন বিশিষ্ট এই স্তম্ভটি 402 খ্রিস্টাব্দের দিকে উদয়গিরিতে একটি বিষ্ণু মন্দিরের সামনে সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দ্বারা নির্মিত হয়েছিল এবং পরে অনঙ্গপাল 10ম শতাব্দীতে উদয়গিরি থেকে বর্তমান অবস্থানে স্থানান্তরিত করেন। এই যে এইখানে 27টি হিন্দু ও জৈন মন্দির ভেঙে একটি মসজিদ স্থাপিত হয়েছিল, কুয়াতুল ইসলাম মসজিদ। তার পেছনের দিকে এটা, আর এর ডান দিকেই সম্রাট ইলতুৎমিশের সমাধি। বেশিরভাগ রাজার মতো আলাউদ্দিন খিলজিও চিরন্তন খ্যাতি চেয়েছিলেন। সেই কারণেই তিনি আলাই দরওয়াজা নির্মাণ করেন এবং একটি আলাই মিনারের মতো বিশাল মিনার নির্মাণের কাজে হাত দিয়েছিলেন, যেটা কুতুব মিনারের দ্বিগুণ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটি ওনার মৃত্যুর পরে কাজটি অসম্পূর্ণই থেকে যায়। কুতুব মিনার থেকে বেরিয়ে যখন ইন্ডিয়া গেটে পৌঁছালাম, তখন প্রায় সন্ধে হতে চলছে। ইন্ডিয়া গেট, যাকে দিল্লি মেমোরিয়ালও বলা হয়, এটি একটি যুদ্ধের স্মারক এবং ভারতের স্থাপত্য বিস্ময়ের একটি প্রতীক। ইন্ডিয়া গেট হলো 70,000 সৈন্যদের জন্য একটি যুদ্ধের স্মারক, যারা প্রথম বিশ্বযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা ওখানে ঘণ্টাখানেক কাটিয়ে একটু ফটোগ্রাফি করে আবার মেট্রো ধরে ব্যাক করলাম দিল্লি মেট্রো স্টেশনে। ওখান থেকে ক্লক রুমে গিয়ে নিজেদের ব্যাগপত্র কালেক্ট করলাম। ওখান থেকে রাত্রি 8:50 উত্তর সম্পর্ক্রান্তি এক্সপ্রেস ছিল, যার B4 কোচ নাম্বার আর সিট নাম্বার ছিল 25 আর 26। পরের দিন সকাল 6টায় আমরা জম্মু পৌঁছালাম। শুভঙ্কর এসেছিল আমাদের পিক আপ করতে তার গাড়ি নিয়ে। তাবি ব্রিজ পেরিয়ে জম্মুর অভিমুখে আমরা এগোতে থাকলাম। শুভঙ্কর ড্রাইভ করছিল। এই হলো শুভঙ্কর। সকালবেলা ওর কোয়ার্টারে গিয়ে চান করে রেস্ট নিয়ে আমরা একদম তরতাজা হয়ে গেছিলাম। তো আমরা দুপুরের লাঞ্চ ফাঞ্চ করে বেরোলাম নিকটবর্তী জায়গাগুলো দেখতে।
এই মন্দিরটি হলো জম্মুর সবচেয়ে বিখ্যাত বড় রঘুনাথ টেম্পল। এরপরে এটা দেখা শেষে আমরা চলে যাব পায়ে হেঁটে পীর খোকেব টেম্পল, এবং ওখান থেকে এসে একদম সন্ধ্যেটা আমরা বাগে বিহুতে সূর্যাস্তটা এনজয় করব। রাত শেষ হওয়ার সাথে সাথেই পাখিরা ডেকে জানান দিল দিনের আলো ফুটে গেছে। আমরা বাইরে বেরিয়ে দেখলাম জম্মুর এক মায়াবী সকাল, কি অপূর্ব বর্ণের বিচ্ছুরণ আকাশে। আজ আমাদের অনেকটা দূর যেতে হবে, 250 কিলোমিটার দূরে পেহেলগাম। ওখানে আমরা রাত্রে থাকবো, কাল সকাল থেকে পেহেলগাম ঘোরার প্ল্যান আছে। আমাদের সারাদিনটাই গাড়ি জার্নি ছিল। তো লিডার নদীর তীরে একটা ভালো বিউটি স্পট দেখে খানিকক্ষণ আমরা দাঁড়ালাম, বিকেলের টিফিন খেলাম। তারপর ওখান থেকে আবার জার্নি শুরু করলাম পেহেলগামের দিকে। পেহেলগাম যখন পৌঁছালাম তখন রাত্রি 8টা বেজে গেছে। সকাল হয়েছে, সকাল থেকেই আকাশের মুখ ভার, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তাই আমাদের সকালবেলা যে বৈশাল ভ্যালি যাওয়ার প্ল্যানটা ছিল, হেঁটে যাওয়ার ছিল, সেটা কোনো মতেই সম্ভব হলো না, কারণ কাদা হয়ে যাবে। তো আমরা ঠিক করলাম, ঠিক আছে ওয়েদার একটু ওয়েট করা যাক, যদি ঠিক হয় তো আগে চন্দনবাড়ি ঘুরে চলে আসি, বেতাব ভ্যালি চন্দনবাড়ি একটু ঘুরে চলে আসি। কিন্তু আকাশের মেজাজ কোনো রকমভাবে কোনো কিছু ঠিক হলো না। আমরা ছাতা মাথায় দিয়ে চন্দনবাড়িতে গ্লেশিয়ার দেখলাম। একটুক্ষণ দাঁড়িয়ে ওখানে কী আর করবো, ওই বৃষ্টির মাঝে তো কিছু করা সম্ভব না। তো ওখান থেকে আমরা আবার ব্যাক করে ফিরে এলাম বেতাব ভ্যালি। তখন মুষলধারে বৃষ্টি চলছে বেতাব ভ্যালিতে, এবং চারদিক দেখাই যাচ্ছে না। উঁচু রাস্তা থেকে বেতাব ভ্যালিটা তো ঠিকভাবে দেখাই যাচ্ছে না। আর ওর পাশের যে লিডার নদী খরস্রোতে বয়ে চলছে, সে এক অপূর্ব দৃশ্য। তো আমরা ওখানে ডিসিশন নিলাম যে এখানে আজ আর থেকে লাভ নেই, কারণ ওয়েদার কোনো মতেই ঠিক হবে না। তো আমরা দ্রুত ব্রেকফাস্ট করে বা কিছু খেয়ে সোজা চলে যাব শ্রীনগর। এই ডিসিশানটা যে কি ভালো ছিল আমরা পরে জেনেছিলাম, কারণ আমরা পেহেলগাম থেকে আসার পথে আবার এই বৃষ্টিতে ধস হয়েছিল। আমরা আসতেই পারতাম না যদি আমরা ওই বেতাব ভ্যালি বা ওইগুলো দেখার জন্য থেকে যেতাম। পেহেলগাম থেকে শ্রীনগর যাওয়ার পথেই আমরা ঠিক করলাম যে আমরা প্রাচীন মাতন মন্দির ওটা দেখে যাব। ওটা অনন্তনাগ জেলায় পড়বে, রাস্তাতেই পড়বে। মাতন সূর্য মন্দির তার জাঁকজমক এবং ঐতিহাসিক তাৎপর্য সত্ত্বেও 15 শতকে ধ্বংসের একটা মর্মান্তিক পরিণতি ভোগ করে।
এই সূর্য মন্দিরটি মাতন কুলুচা নামেও পরিচিত। মন্দিরটি বর্তমানে ধ্বংসের পর শতাব্দী ধরে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে, যা কাশ্মীরের উত্তাল অতীত এবং তার এককালের গৌরবময় হিন্দু ঐতিহ্যের স্থায়ী উত্তরাধিকারীর স্মরণ করিয়ে দেয়। এর ধ্বংসাত্মক অবস্থা সত্ত্বেও মন্দিরটি কাশ্মীরের সমৃদ্ধ সাংস্কৃতিক এবং স্থাপত্য ইতিহাসের একটি মর্মস্পর্শী প্রতীক হিসাবে রয়ে গেছে। মন্দিরটির ধ্বংসাবশেষ পরিদর্শন করে আমরা যখন শ্রীনগর যাচ্ছিলাম, মনটা কেমন এক অদ্ভুত বিষণ্ণতায় ছেয়েছিল। এই বিষণ্ণতাটা আমার একার না, সবার মধ্যেই বোধহয় সংক্রামিত হয়েছিল, কারণ শ্রীনগর ঢোকার আগে পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। মনে হচ্ছিল ভগবানের উদ্দেশ্যে বলি, একবার আও প্রভু, দর্শ দিখাও প্রভু। আজ 13ই মে, আমাদের লোকাল শ্রীনগর এক্সপ্লোর করার দিন। আমরা সবার আগে চলে গেলাম ভগবান শঙ্করাচার্য টেম্পেলে। শঙ্করাচার্য টেম্পেলটা একটা পাহাড়ের উঁচুতে অবস্থিত। এটা যাওয়ার রাস্তাটাও অতীব মনোরম। রাস্তার দুদিকে যত গাছপালা বৃক্ষরাজি, তারা যেন নিজেদের মনের সমস্ত নির্যাস, সমস্ত ভক্তি শ্রদ্ধা উজাড় করে দিয়ে ফুল ফুটিয়ে বসে আছে ভগবান মহাদেবের চরণে অর্পণ করবে বলে। আমরা মন্দিরে ঢুকে প্রণাম করলাম এবং এই মন্দির সংলগ্ন এলাকাতেই গুরু শঙ্করাচার্যের তপস্যা স্থল আছে। একটু গুহার মতো নিচু হয়ে ঢুকতে হয়, আমরা ওটাও দেখলাম। গুরু শঙ্করাচার্য টেম্পল থেকে নেমে এসে আমরা পাশাপাশি গার্ডেনগুলো দেখবো বলে ঠিক করলাম। মোটামুটি 6 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই সব গার্ডেনগুলো আছে। এখানে আমরা চশমে শাহী গার্ডেন, নিশাদ গার্ডেন, শালিমার বাগ মুঘল গার্ডেন, জওহরলাল নেহরু বোটানিক্যাল গার্ডেন, এগুলোতে ঘুরলাম। তো গার্ডেনগুলোতে বিশেষ করে আলাদা করে কিছু বলার নেই। প্রচুর ফুল, নানা ধরনের ফুল, আমার অদেখা কত ফুল, কত গাছ দেখলাম, চিনার গাছ দেখলাম। তার এক ঝলক ধীরে 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 তোলার চেষ্টা করছি।
এরপর আমরা চলে এলাম শ্রীনগরের প্রধান আকর্ষণ ডাল লেকে শিকারা রাইডের জন্য। ডাল লেক প্রায় 21 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। এর মাঝে ভাসমান বাগানও পাওয়া যায়, যেগুলোতে জুলাই ও আগস্ট মাসে পদ্ম ফুল ফোটে। ডাল লেক মুঘল আমলে নির্মিত। ডাল লেকের পাশে অনেক বাগান আছে, অনেক পার্ক আছে সাজানো গোছানো, এবং ডাল লেক দিয়েই বেশিরভাগ শ্রীনগরের যেখানেই যেতে চাইবেন বেশিরভাগ জায়গাতেই ডাল লেক দিয়েই যেতে হবে। ডাল লেকে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে আমরা ফিরে এলাম শুভঙ্করের কোয়ার্টারে। ওখানে শিকারা রাইড, একটা শিকারা পড়েছিল 1200 টাকা করে। এখানে একটা কথা না বললেই নয় যে শুভঙ্কর গোটা ট্রিপে আমাদেরকে অভিভাবকের মতো সামলেছে। ওর কার থাকার কারণে আমাদের সিকিউরিটি চেকিং অনেক হ্যাজার্ড কমে গেছে। সেন্সিটিভ জোন তো অনেক রকম হ্যাজার্ডাস থাকে, তো সেগুলো ছিল না। অনেক ধন্যবাদ শুভঙ্কর তোমাকে। কাল আবার আমাদের লাদাখ যাওয়ার প্রথম দিন, সোনমার্গ হয়ে লাদাখ যাব। তাই আজ গুড বাই, এই পর্ব এখানেই শেষ।